সেখানে একটি ফোন আলাপ হয়েছে বলে তিনি বলেছেন যে শেখ হাসিনার সাথে একটা ফোন আলাপ হয়েছে। যদিও শামা ওবায়দ আজকে তিনি অস্বীকার করেছেন, বলে যে আমরা তদন্ত করব যদি এরকম কিছু হয়ে থাকে। কিন্তু এরপর আবার দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর করে আসলেন, মালয়েশিয়া এবং চীন। এমন একটা রীতি আছে যে প্রধানমন্ত্রী সফর করে এসে রাষ্ট্রপতির সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেন, তিনি আবার সৌজন্য সাক্ষাৎও সেটা করেননি। সেই সবগুলো মিলিয়ে কি কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে কিনা আসলে প্রধানমন্ত্রী বিএনপির সাথে রাষ্ট্রপতির? ধন্যবাদ আপনাকে। আর আমার সহালোচক উনি তো সব বইলেই ফেলাইছে আমার জন্য। আসলে কি জানেন, রাজনীতিতে আমার কাছে মনে হয় না প্রেম বলতে কিছু আছে। রাজনীতির শেষ বলতে কিছু নেই, প্রেম বলতেও কিছু নাই। আর শেষ বলতে কিছু নাই, এটা আমি বহুবার বলছি। শেষ কথা বলতে কিছু নাই মানি হচ্ছে এই যে আপনি সকালে এক কথা বলবেন, বিকালে এক কথা বলবেন, রাতে এক কথা বলবেন, সেটা বৈধ। এবং তার কর্মীরা, নেতার এই বক্তব্যগুলোকে কর্মীরা সাংঘাতিকভাবে ধারণ করে, বাইবেলের মতো মনে করে, গর্ববোধ করে বলে। অথচ সে তার বাড়িতে যদি 3 পদের কথা বলে, তার সন্তান বলবে গেট লস্ট, ইউ আর এ লায়ার। সো দিস ইজ দ্য থিং হ্যাপেনিং। তো এখন এই রাষ্ট্রপতি, যেটা ভাই বললেন, রাষ্ট্রপতিকে রাখার জন্য বিএনপি সাংবিধানিক সংকট বলছে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু বলছে। আজকে তাহলে কি হলো? তার মেয়াদটা তো পুরা করা যেত। বিএনপি মহাসচিব তাই বলেছিলেন। হ্যাঁ, তো এখন যেখানে আসছে সেই জায়গাটা হইল যে 5 মাস পরে ফাটলটা ধরলো কোথায়। অবশ্যই আমাদের আলোচনা করে লাভ নাই, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করছিল এক সাংবাদিক যে রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। তখন রিপ্লাই দিলেন, আপনারাই তো বলছেন এটাকে গুঞ্জন, গুঞ্জন তো গুঞ্জনই, যদি তেমন কিছু হয় তো দেখবেন। এটা তো সিম্পল কথা। কারণ আসলো কেন এখন এই প্রস্তাবটা? তার মানে হচ্ছেই, আমার কাছে মনে হয় যে সরকার যে অবস্থায় দায়িত্বটা নিছে, নেয়ার পর আমরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেখানে বুঝতেছিলাম না, সামাল দিতে পারেন নাই, যার জন্য তাকে চলে যেতে হয়েছে। সামাল দিতে পারেননি, সেই যে তপ্ত পরিস্থিতি, সেখানে কিন্তু আজকে বিএনপি দায়িত্ব নিছেন। এখন বিএনপি সরকারের ক্ষমতায় আছে, আমি মনে করি তাদের মতো একটা দল নির্বাচিত যখন হয়ে আসছে, একটা নির্বাচিত সরকার 5 বছরের ক্ষমতায় থাকা উচিত। সেক্ষেত্রে এখন যদি মনে করেন যে আওয়ামী ইনফ্লুয়েন্স যদি ধরেন, মনে রাখেন টু সাম এক্সটেন্ট। কেন আওয়ামী ইনফ্লুয়েন্স বলছি? ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেব, সে ক্ষমতাচ্যুত হওয়ার 8 মাস পর দেশ থেকে বের হয়েছে, এবং সে বলছে পররাষ্ট্রমন্ত্রী, আমি 6 বার সিম বদল করছি, 5 বার বাসা বদল করছি, এবং আমি সরকারি কর্মকর্তা কর্মচারীর সহযোগিতা নিয়ে বের হইছি। এটা সে স্বীকার করছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে তখন ওই 8 মাস পর্যন্ত ইনফ্লুয়েন্সটা ছিল। তো এখন সময়ের ব্যবধানে মনে হচ্ছে যে বিএনপির ভিতরে বা এই নির্বাচিত সরকারের মধ্যে যে আওয়ামী ইনফ্লুয়েন্স যেটা ছিল, কিংবা যে আওয়ামী ইনফ্লুয়েন্সটাকে তারা কেয়ার করতেছিল, সেটা তো আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। এবং ম্লান হয়ে যাওয়ার জন্য আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিব, কারণ উনি তো ধরেন টেক ওভার করার পর উনি কিন্তু প্রথম এমপি হয়েছেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন। যদিও বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমান সাহেবের সন্তান, তারপরে হাতে কলমে তপ্ত লোহার উপরে বসে ক্ষমতাটা রিসিভ করার পর আমার কাছে মনে হয় উনি একটু দম নিছেন, এবং মনে করছেন যে না, এখন আর তাকে রাখা যায় না। কেন রাখা যায় না, এটার অন্তর্নিহিত কারণটা অ্যাবসোলুটলি তারেক রহমান সাহেব জানেন, বা তার কাছে কোনো ইনফরমেশন আছে। তা না হইলে যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, যে রাষ্ট্রপতির বিন্দুমাত্র নির্বাহী ক্ষমতা নাই, সুতরাং তাকে রাখলেই কি আর না রাখলেই কি। আর বরং তাকে রেখে তো অনেক উপকারও এসেছে, তার মুখ দিয়ে অনেকগুলো কথা সে বলাইছে, সেটা আমি খুব গুরুত্ব দিই এই কারণে যে আমাকে যদি কেউ রিমান্ডে নিয়ে নলির উপরে বাড়ি দেওয়ার বলে, তুই বল যে আমি তোর বাপ, আমি তাই বলবো, সেটা অন্য কথা। কারণ আপনি 16 বছর এর মধ্যে সে শেখ হাসিনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেই রাষ্ট্রপতি আপনি পার্লামেন্টে গিয়ে জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক বলছে বুঝলেই উনি একেবারে বঙ্গবন্ধুর জিকির বন্ধ করে তার জিয়া রহমান সাহেবের জিকির করবে। এটা হলো অনেকটা কীরকম জানেন, যে ভাই একজনকে ভালোবাসে, চিন্তা করছে এখন ভালোবাসলে দুইজনের 2 রকম ধর্ম, এখন একটা এবিডিবিট করে ধর্ম বদল করতে হয়। ওই রকম আপনি 35 বছর ধরে যেই ধর্ম পালন করেন, একটা এবিডিবিট করে ধর্ম বদল করলেন, বদল হয়ে যাবে, এটা তামাশা আর কি। তো এখন এই রাষ্ট্রপতিকে যে অপসারণ, আমার কাছে মনে হয় যে, আমি ব্যক্তিগতভাবে, আমরা সবসময় বলতেছিলাম যে ফেসিজমের ছায়া এখানে আছে, সেই হিসাবে তার পদত্যাগ করানো হোক কিংবা যাওয়ার ইচ্ছা করুক, এটা টু সাম এক্সটেন্ট আমি তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তটাকে, একটা দল যখন কাজ করে, একটা দল যখন সরকারে থাকে, তখন যেহেতু 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে, তো ন্যাচারালি তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লিকেজ একটা ফ্যাক্টর থাকে। আপনার কোনো ইনফরমেশন যদি লিকেজ হয়, হওয়ার আগেই যদি লিক হয়ে যায়,
এতে অনেক কিছু হ্যাম্পার হতে পারে। তো ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন, আপনি যেমন বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিদেশ থেকে ঘুরে এসে ওনার সাথে দেখাটা করেননি। না, একটা রীতি আছে সেটা বলেছে। আমি বলছি হ্যাঁ, রীতি আছে, করেননি। এখন করলে কি হইতো? করলে উনি চায়নায় কি করে আসছেন তার সাথে দুই সেটা কথা হতো। সেখান থেকে ওই বিবেচনায় নিলে হয়তো আমাদের প্রধানমন্ত্রীকে আস্থায় রাখতে পারেন নাই। পাশাপাশি যদি আমি দেখি যে বিএনপির রাজনৈতিক বলয় বা বিএনপির যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গ্রহণযোগ্যতা যাদের কাছে বা আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা যাদের কাছে, এটা মেনশন না করেও বলতে পারি এই যে এক নয়, অভিন্ন নয়, ভিন্ন। তো ভিন্ন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মনে করেন আজকে রাষ্ট্রপতি পদটা এমন একটা পদ, আপনি কালকে জরুরি অবস্থা হইলে হি উইল বি দ্য কিং, বাট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন তার পাওয়ারটা জিরো। এখন কালকে যদি জরুরি অবস্থা হইতে যায় কোনো কারণে, সবার আগে যদি ইনফরমেশনটা রাষ্ট্রপতির কাছে আসে এবং সেই রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীর কাছে যদি লয়াল না থাকেন, ইনফরমেশন নাও পাইতে পারেন। স্বেচ্ছায় কিছু করে বলতে পারেন আমি বন্দুকের নলের মুখে করেছি, এরকম কথাও বলতে পারেন, নট আনলাইকলি। তো সেদিক থেকে বিবেচনা করলে রাষ্ট্রপতি অপসারণটা জরুরি, এবং যদি সেটা বিএনপির মধ্য থেকে তো অবশ্যই নিতে হবে। এই কারণে নিতে হবে যে এদের ভিতরে যারা রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন তারা কিন্তু সেই জিয়াউর রহমান সাহেব বলেন, বেগম খালেদা জিয়া বলেন, তার আমল থেকে পোর খাওয়া মানুষগুলো, অ্যাটলিস্ট পোর খাওয়া মানুষগুলো যেটা হয়, একটা জিনিস ক্লিয়ার হবে যে তারা আওয়ামী আন্তর্জাতিক যে বলয় সেই বলয়ের মধ্যে নাই, এবং তারেক রহমান সাহেবের সাথে সেই বলয় লোকের অ্যাডজাস্ট হওয়ার ব্যাপারটা একটু কঠিন। সুতরাং বিএনপি থেকেই কাউকে বানাইতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটা বিরাট অর্জন এই কারণে যে সে তার লয়াল লোকটা গণভবনে পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটা নতুন প্রশ্নে যাই। গণভবন না, বঙ্গভবন। গণভবন না, নতুন প্রশ্ন সেটা হচ্ছে আলোচিত বিষয়, যদিও জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করার পর ইসিকে এবং স্পিকারকে জামায়াতের পক্ষে চিঠি দেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমার যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে তার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং ইদানিং তাকে বহিষ্কার করার পর নতুন নতুন ভিডিও আবার নতুন করে আসছে, যেখানে বলা হচ্ছে মগবাজারে, বেশিরভাগ ভিডিওগুলো মগবাজারের আশেপাশের হতে। আমার প্রশ্নটা ওই জায়গায় যে মগবাজারে জামায়াতের অফিসের তো কেন্দ্রীয় অফিসে তো মগবাজারে, কিন্তু তিনি যদি মগবাজারে এইসব কাণ্ড কারখানা করেই থাকেন, তাহলে সংগঠনগুলো কি, সংগঠনের যারা নেতা নেত্রী আছেন তারা তাদের নখদর্পণে ছিল না? তারা কি জানতেন না বিষয়গুলো, তিনি যে এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন? আচ্ছা, ধরেন এই কাজটা তো ভালো না, যে কাজটা করছেন সে কাজটা তো ভালো না। তাই এমন ভালো না এমন একটা কাজ সে কি বিজ্ঞাপন দিয়ে জানায়া করবে? জানায়া করার কথা তা তো না। আচ্ছা, এখন আসেন যেটা করছেন উনি, আমি যদি ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করতে চাই না, আমার মনে হয় রাষ্ট্রীয় লেভেলে এই আলাপগুলো আমার কাছে আমি ঠিক বুঝি না, তবুও আপনি প্রশ্ন করছেন তাই বলছি। যেহেতু উনি সংসদের এমপি, তো সংসদের এমপি তো এরকম। আচ্ছা, আপনি পৃথিবীতে কি একটা ঘটনা না, বাংলাদেশে এরকম একটা ঘটনা না, তো যেটা বাজারে আসছে সেটা নিয়ে আপনি আলোচনা করেন, ভালো কথা। আমি নৈতিকভাবে বিবেকবান লোক হিসেবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, অফকোর্স এটা সম্মতি দেওয়ার কিংবা গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটা নৈতিক স্খলন এবং এটা একটা গর্হিত অপরাধ। এখন প্রশ্ন হচ্ছে, অপরাধের নিয়ম হইল এই যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ কেউ জানবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সৎ লোক কিংবা ভালো মানুষ। পাশাপাশি আপনি যদি এটাকে ওইভাবে নেন যে যেমন ধরেন আমাদের দেশে 7% না 95% বা 6-7% মুসলমান, সেই হিসাবে আপনি যেখানেই ঢোকেন 97% তো মুসলমান। সরকারি অফিসে ঢুকলো 97% মুসলমান। তোর 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা, একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আরেকদিকে ঘুষ নিচ্ছি, তাও তো 97% মুসলমানই নিচ্ছে। ঘুষটা তো ইসলামে জায়েজ না, জায়েজ না, তো কোনো খারাপ কাজই জায়েজ না। সুতরাং এটাকে গ্রহণ করার কোনো কারণ নাই। পাশাপাশি যদি আপনি বলেন একজন লোক, একটা ব্যক্তি, একেবারে ব্যক্তিগত জীবন, সেটাকে আপনি মাঠে এনে আপনার অর্জনটা কি সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। কারণ আমরা জাতীয় লেভেলে আলোচনা করি, এইখানে বিষয়ে আলোচনা করতেছি রাষ্ট্রের কি হবে। সে তো জঘন্যতম অপরাধ করছে এবং এইটা নিয়ে অনেক কথা হচ্ছে এখন। কেউ বলে দ্বিতীয় স্ত্রী, আবার এটা আসছে যে তার সাথে তার অবৈধ রিলেশন। আমি সবটাই ভালো না। এখন ভালো নার কারণে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এখন প্রশ্ন আবার এটাও আসছে কি, তার সংসদ সদস্যপদ থাকবে কিনা।
তার সংসদপদ না থাকার মানে সাংবিধানিকভাবে যদি আসেন 66 অনুচ্ছেদে বলা হইতেছে নাগরিক হইতে হবে বাংলাদেশের, 25 বছর বয়স হলে সংসদ সদস্য হইতে পারে। আবার সংসদ বাতিল হবে কিভাবে? যদি আদালত কর্তৃক তাকে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষিত করা হয়, কিংবা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পাওয়া, কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি নাগরিকত্ব তার থাকে, কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকে, অথবা নৈতিক স্খলনজনিত কারণে 2 বছরের কারাদণ্ড হয় এবং তারপরে তাকে 5 বছর বিরত থাকতে হবে। এটা গেল একদিক। পাশাপাশি 70 অনুচ্ছেদ বলছে দল থেকে যদি তাকে মানে নিজে যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে ওনার সদস্যপদ চলে যাবে। আবার যদি দলের বিরুদ্ধে উনি ভোট দেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে, তাইলেও চলে যাবে। কোথাও বলা নাই তাকে দল থেকে বহিষ্কার করলে তার সদস্যপদ যাবে কিনা। সেই হিসাবে সাংবিধানিকভাবে তার সদস্যপদ যাওয়ার কোনো কারণ নাই। আমি আবারও বলছি, তার এই কর্মটা সমর্থন করার কোনো কারণ নাই। এবং এইটা অভিযোগকারী থাকতে হবে একজন। আপনি ভিডিও করছেন, XYZ করছে, সেটা ভিন্ন আসপেক্ট। এখন আসেন, আপনাকে কোনো জায়গায় নৈতিক স্খলনের কারণে সংসদ সদস্যপদ চলে যায় এমন কোনো আইনে আছে কি? আইনে আছে, নৈতিক স্খলনের কারণে যদি কোনো দণ্ডিত হয় 2 বছর, আমি তো শেষ করে দিচ্ছি, 5 বছর পান না হয় 2 বছর দণ্ড হইতে, 5 বছর পারলে সে আবার যোগ্য হবে। আচ্ছা, এখন আসলে আমি একটা কথা বলি। আপনার নিশ্চয়ই টেলিফোনের কল সেন্টার, ব্যাংকের কল সেন্টারে কথা বলেন, ক্রেডিট কার্ডের কল সেন্টারে কথা বলেন ফোন করার পর তারা ধরে কি বলে যে আপনার কথাগুলো আমরা রেকর্ড করছি আপনার অনুমতি দিলে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আপনি তাকে বলেন যে না আমি অনুমতি দিচ্ছি না আপনাকে রেকর্ড করার, তাহলে তারা হয়তো বলতে পারে যে না আমাদের চাকরির কারণে করতে হবে, আপনি না করেন আমি আলাপ করব না, বিকজ তার রেকর্ড থাকা দরকার। এই যে অনুমতি নেওয়ার বিধান, এই বিধানটা কিন্তু আমরা মানেন ওয়েস্টার্ন ব্লকের, এই সিস্টেমটা ওয়েস্টার্ন ব্লকের, ক্রেডিট কার্ড সিস্টেম ওয়েস্টার্ন ব্লকের। একইভাবে যদি আপনি আসেন, আপনি বলেন ওই লোকের অপরাধের বিচার হওয়া উচিত, কিন্তু আমি একটা সাধারণ সচেতন নাগরিক হিসেবে বলতে চাই দেশবাসীকে, আপনি বলেন আপনার কি রাইট আছে আমার ভিডিওতে আপনি আমার ছবি ধারণ করবেন, আমার টেলিফোনের কথা আপনি ধারণ করবেন। এই যে ধারণ করছেন করার পর এই যে ধারণটা যে করলো, সেটা আমি আইনগতভাবে বলছি ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। সুতরাং অফকোর্স যে নৈতিক স্খলন যেটা হয়েছে তার বিচার হোক কি না হোক এটা তদন্তের ব্যাপার। কিন্তু যিনি ভিডিওটা প্রকাশ করছেন, নো ডাউট অ্যাবাউট ইট, কারণ আপনি যদি ইসলামেও আসেন, ইসলাম বলছে যদি কেউ কারো দোষ গোপন রাখে আমি আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখি। এরকম অবৈধ কর্মকাণ্ড কি কেউ অনুমতি নিয়ে ভিডিও করে? আপনি তো করতে পারবেন না, তো আপনার রাইট নাই। তো আপনি আমার কথাটা বোঝেন নাই, আপনার তো রাইট নাই ভিডিও করার। একটা লোক বেডরুমে, প্রত্যেকটা লোকের বেডরুম আছে, সেই বেডরুম যদি আপনি ধারণ করার পরে আপনি যদি পাবলিক করেন, কি রাইট আছে আপনার? কি রাইট? এটা আইনি কি বলে? এটা কোনো বিধান নাই। আপনি দেখেন লেখা আছে নানান জায়গায়, এই জায়গাটা কিন্তু সিসি ফুটেজের সার্ভিলেন্সের অধীন, কিংবা লেখা থাকে সিসি ফুটেজ এখানে অধীন, এইভাবে লেখা থাকে। আমরা কি সেটা মেনটেন করি? আপনি দেখেন তো বহির্বিশ্বে কার কোনটা টেলিফোন ফাঁস হয়, আপনাকে পারমিশন নিতে হবে, বিধান। আমি ওইটার সাফাই গাচ্ছি না, আমি বলছি যে ওর যেমন অপরাধ বিচার, যেমন সেই মহিলা যদি কমপ্লেন করে অবশ্যই তার ফৌজদারি অপরাধে বিচার হতে হবে। কিন্তু আপনি যে ভিডিওটা ধারণ করলেন গোপনে, সেই ধারণ করার অধিকারটা আপনাকে কে দিচ্ছে? গোপনে তো করা, জোর করে করেছে দেখা যাচ্ছে। কোথায় হাত জোর করে যাচ্ছে? আপনি তো যাচ্ছেন সেখানে। একজন স্ট্যাটাস দিয়েছেন, নামও বলেছিলেন নাসিমুল গনি যে যার কথা, কিন্তু আমরা দেখলাম আলোচনায় আরো কয়েকজন আছেন, তাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, এরকম কয়েকজন নামও শোনা যাচ্ছে। আসলে কি বাস্তবে নাসিমুল গনি হচ্ছে নাকি রাষ্ট্রপতি, নাকি অন্য কোনো কেউ হতে পারে, বা নাসিমুল গনি হওয়ার সম্ভাবনাটা কতটুকু বা আইনি হতে পারে কিনা আপনি একটু করে বলবার চেষ্টা করেছিলেন? এটা প্রথমত দেখেন যে এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন। আমার ধারণা উনি এই মুহূর্তে হয়তো জানেন যে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যদিও নির্বাচনী প্রক্রিয়া আছে, পার্লামেন্টের মাধ্যমে হবে, কিন্তু আমাদের যে সিস্টেম যে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর বাইরে আর কেউই এই মুহূর্তে যিনি হবেন উনি নিজেও মনে হয় জানেন না যে উনি রাষ্ট্রপতি হচ্ছেন কিনা। কারণ আমার সাংবাদিকতা জীবনে একটা ভালো এক্সপিরিয়েন্স, বেটার এক্সপিরিয়েন্স আছে এইভাবে। আমি তখন মানব জমিনে কাজ করি, চিফ রিপোর্টার মানব জমিনের। ইয়াজউদ্দিন সাহেব যেদিন বিএনপির ইন্টারনাল ডিসিশন হয়ে গেল যে ওনাকে রাষ্ট্রপতি করা হবে, পরের দিন তার ফর্মালিটিস হবে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। তো আমি যখন আমার সোর্সের মাধ্যমে কনফার্ম হলাম যে উনি রাষ্ট্রপতি হচ্ছেন, আমি ওনার বাসায় ছুটে গেলাম, গুলশানে ওনার মেয়ের বাসায়। উনি জাস্ট একদিন আগে শিফট করে ওনার মেয়ের বাসায় গেছেন
এবং উনি আসলেই লিটারেলি ওই সময় উনি জানতেন না যে উনি রাষ্ট্রপতি হচ্ছেন। উনি আমাকে বললেন যে আপনার মুখে ফুল চন্দন পড়ুক, এটাই মানব জমিনের হেডিং হয়েছিল যে আমি রাষ্ট্রপতি হচ্ছি, এই কথা আপনি বললেন। তো আমি বললাম আপনার সাথে বেগম জিয়ার কি দেখা হয়েছিল এর মধ্যে? বলে হ্যাঁ, আমি ইউজিসির চেয়ারম্যান কিংবা এরকম কোনো একটা ইয়ের জন্য আমি মনে মনে ভাবছিলাম, তো পরে ম্যাডাম খবর দিলেন, নিয়ে উনি ভালো মন্দ জিজ্ঞেস করলেন, মানে একদিন অথবা 2 দিন আগে জিজ্ঞেস করলেন, চাটা খাওয়াই দিয়ে নাস্তা টাস্তা খাওয়াই সুন্দর মতো কথা বলে আমাকে বিদায় করলেন। আমি বললাম স্যার ওইটা আপনার রাষ্ট্রপতির ইন্টারভিউ হয়ে গেছে, ওইটাই আপনার রাষ্ট্রপতির ইন্টারভিউ। আমি ওনার বাসায় থাকা অবস্থাতেই, আমি যখন গেছি ততক্ষণ পর্যন্ত কোনো সিকিউরিটি এসএসএফ কিছু নেই, আমি ওনার সাথে কথা বলছি, নাস্তা খাওয়া শেষ করতে পারে নাই। কিছুক্ষণ পরে ওনার রুমে একটা ফোন আসলো, ভিতরের রুমে উনি গেলেন, এসে উনি আমার সাথে যেভাবে খোলামেলা কথা বলছিলেন, কথা বন্ধ হয়ে গেল। বললেন যে জাহেদ আরেকদিন কথা বলবো, আজকে আর কথা বলি না। তো আমি বললাম স্যার ঠিক আছে, আমি যা বুঝার তো বুঝে গেছি, আপনি রাষ্ট্রপতি হলে আমাকে বঙ্গভবনে একটা ডিনার অথবা লাঞ্চ করেন। বলেন ঠিক আছে আপনারে, এবং উনি তাই করিয়েছিলেন। পরে আমাকে ইনভাইট করে নিয়ে ওইখানে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন। তো এটা হলো, আমি বলছিলাম এই গল্পটা বললাম এই কারণে যে এটা এমনই গোপন রাখা হয়, কিংবা নির্দিষ্ট লোক ছাড়া, প্রধানমন্ত্রী ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর জিনিস অন্যদের বলার কোনো সুযোগ নেই। তবে আমি এখানে একটা কথা বলতে চাই যে দেখেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, এবং ওনাকেই তখন ওনার পরিবর্তে জমির উদ্দিন সরকারকে ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়েছিল। এবং পরবর্তীতে আপনি জানেন 1/11-এর সময় একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তার আগেও একই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন আব্দুর রহমান বিশ্বাস বিএনপির আমলে রাষ্ট্রপতি ছিলেন। জেনারেল নাসিম একটা কু করার চেষ্টা করেছিলেন, আপনারা জানেন, সবাই আমরা জানি 20 মের ঘটনা, ইলেকশনের আগে। আব্দুর রহমান বিশ্বাসের কারণেই তখন গণতন্ত্র টিকে ছিল, ওই কুটা ব্যর্থ হয়েছিল। ইয়াজউদ্দিনের সময় 1/11-এর সময় মঈন আহমদরা একটা, বলতে গেলে ওইটাও আর একটা কু ছিল, সেটা কিন্তু উনি ব্যক্ত করে দিতে পারেননি। আমি কথাটা বললাম আমার দীর্ঘ 40 বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, এবং বিএনপি বিট আমি দীর্ঘদিন কাভার করেছি, এই অভিজ্ঞতা থেকে বললাম। তাদের ইনস অ্যান্ড আউট অনেক বিষয় আমাকে রিপোর্ট করতে হয়েছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে রাজনীতি, এখানে যারা রাজনীতির সাথে জড়িত তাদের এটা প্রাপ্য। একটা মানুষের রাজনীতি করে দীর্ঘদিন, আপনার যেমন এখন তারেক রহমান সাহেব আসছেন, যে অনেক দিন ধরে 2001 সালের নির্বাচনের আগে কাজ করছেন, এই করছেন, আলটিমেটলি উনি প্রাইম মিনিস্টার হয়েছেন। এরকম মন্ত্রিত্ব কিংবা রাষ্ট্রপতি হওয়া যারা দলের প্রবীণ লোকজন আছেন, হ্যাঁ, তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, এবং তারা কিন্তু দলের প্রতি কমিটেড থাকে, রাষ্ট্রের প্রতি কমিটেড থাকে, সমাজের প্রতি কমিটেড থাকে। আমি এই কথাটা দিয়ে কী বোঝাতে চেয়েছি, তাদের একটা অবস্থান থাকে, তাদের এক ধরনের অবস্থান থাকে। আর যারা আমরা অন্য বিয়েতে থাকি, তাদের কমিটমেন্টের মধ্যে তফাৎ থাকে, কিংবা তাদের ওই স্ট্রেংথটা, ওই ক্ষমতাটা থাকে না। তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করবেন, উনি অনেক ভালো জানেন, বুঝেন, দেশ চালাচ্ছেন, ওনারা এবং ওনার দলের নেতারা তারা মিলেই ঠিক করবেন। তাদের দলের মধ্যে অভিজ্ঞ কাদেরকে বলে মনে হয়? এখন আপনি অভিজ্ঞতার সাথে নিশ্চয়ই উনি তাদের বয়সের বিষয়টি কনসিডার করবেন, তাদের সামর্থ্যের কথাটা চিন্তা করবেন, নানা বিষয় আছে। এবং যেটা রাজাকি ভাই বলছিলেন যে আমাদের এখানে ভূ রাজনীতি, এই ভূ রাজনীতি আমাদের এখানের সামগ্রিক বিষয়ের চিন্তা করে রাষ্ট্রপতির পদটা অলংকারিক হলেও আমরা জানেন যে সশস্ত্র বাহিনীর উনি সর্বাধিনায়ক, সুতরাং এখানে ওনার অর্নামেন্টাল কিছু কাজ আছে। আর এখন আমরা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসছি, এখানে কিন্তু রাষ্ট্রপতির যথেষ্ট ক্ষমতা শেয়ার করে দেওয়ার প্রস্তাব আছে। এই সংস্কারগুলো যদি আমরা বাস্তবায়ন হয়ে যায়, আশা করব হবে এর মধ্যে, তাইলে তখন রাষ্ট্রপতির আরও কিছু ক্ষমতা বাড়বে। এবং এইখানে মানে এমন একজন যোগ্য ব্যক্তিকে দেওয়া দরকার, উনি দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশকে ধারণ করবেন এবং বাংলাদেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, এটাকে রক্ষা করবেন। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি সরকার তার মনোনয়নটা চূড়ান্ত করে, তাহলে দেশের মানুষ খুশি হবে, দলের লোকজনও খুশি হবে। জি, জাহিদ চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন, রাষ্ট্রপতি কারা হতে পারেন, কারা হলে দেশের জন্য মঙ্গল হবে, সেই বিষয়টার সাথে আপনি একটু অ্যাড করতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন আসলে? না, বিষয়টা খুব সিম্পল। আপনি যে গেলেন, আপনাকে ভিডিও ধারণ করতে কে বলছে? আপনি কোন অথরিটি আপনাকে বলছে? আপনাকে বলতে হবে তো। এখানে আপনি ফোর্স করে, রাজাকি ভাই যা বলছেন, রাজাকি ভাইয়ের পুরো কথার সাথে আমি একমত পোষণ করছি, যে পুরো উনি এই ইস্যুতে, আপনার ব্যক্তিগত লাইফ আছে, আমার ব্যক্তিগত লাইফ আছে। এখন কোয়েশ্চন যেটা আসলো, যে এখন যদি প্রতিপক্ষ মানে বাইরে হলে যেটা হয়, আমাদের এখানে হয় না, কঠিন বিচার, অপরাধের যেমন বিচার হবে, ওইটা প্রকাশ হয়ে গেছে, উনি অপরাধ করছেন, অলরেডি উনি পানিশমেন্ট, কাজী নজরুল ইসলাম পানিশ, না কোনো মাপ নাই, বিচার হবে। আবার এখন যদি ওই ভদ্রমহিলা আইনের আশ্রয় নেয়, যে মহিলা এর সাথে সম্পৃক্ত আছে, কিংবা
ইভেন গাজী নজরুল ইসলাম সাহেবও যদি Yes. বলে যে আমার বাথরুমে পদক্ষেপ তারা নেওয়ার সুযোগ আছে। তারা জোর করে ঢুকেছে কিংবা গোপনে আমার এইটা ভিডিও ধারণ করেছে, তা আইনি লড়াই করলে বাংলাদেশে এটা ইনস্ট্যান্ট না, নাই, না, না। নজির নাই। আপনি ভাই, কিন্তু আইনগতভাবে উনি Please এটা correct. করতে পারবেন। আমার কথা যে এটা আপনি হলো আপনি আরেকটা নতুন একটা বিতর্ক। রাজাক ভাই বলছেন যে শুধু এটা না, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার আমলে আরেকটা আইন হয়েছে, ইভেন আপনার ছবি তুলতে গেলে আপনার পারমিশন নিতে হয়। অফ কোর্স যে আমি আপনার ছবি তুলছি আপনি কিংবা আপনি প্রকাশ একটা লোকের করবো। ছবি তুলবেন রাস্তায়, নো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই প্রসঙ্গে, যে গাজী নজরুল ইসলাম সাহেবের প্রসঙ্গে, যে দেখেন আপনি যেটা বলছেন যে মগবাজার এলাকায় ওনারা নজরদারি করলেন না কেন, এখন কিন্তু শোনা যাচ্ছে যে উনার এলাকা যেটা সাতক্ষীরায় শ্যামনগর, যেটা ওইখানে কিন্তু উনার এই সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটা ফিসফাস আলাপ অনেক দিন থেকেই আছে। শুধু এটা না, উনার বিরুদ্ধে আবার নতুন করে একটা অভিযোগ আসছে যে উনি এলাকায় এমন একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিলেন যে কারণে উনার দলের লোকজনই এটার বিরুদ্ধে ছিলেন। এবং এই যে ঘটনা ঘটেছে, এটা আমি সর্বশেষ আজকে সুনির্দিষ্টভাবে বলছি যে এইখানে দলেরও একটা অংশ যেই করুক এটার সাথে সম্পৃক্ত। এই মেসেজটুকু আমি জানি, আমি সুনির্দিষ্টভাবে জানি বলেই বলছি যে তার দলেরই একটা অংশ এটাকে এই পিছনে ছিল, তারা সামনে। এটা কথাটা কেন বলছি যে দেখেন, আপনি একটা অপরাধ করছেন, এটাকে প্রশ্রয় দিয়েছেন এবং তারে আবার ট্র্যাপ করে এটাকে আবার সামনে নিয়ে আসছেন, যেই করুক। তো এটা যেমন অপরাধ হয়েছে গাজী নজরুল ইসলাম এবং ইয়ের ব্যাপারে যেটা বলছেন যে ওনার সংসদ সদস্য পদ যাওয়ার সুযোগ নেই। আমাদের এখানে যদি আমরা অতীতে আবু হেনা থেকে শুরু করি, আবু হেনা আপনি জানেন যে প্রকৃতি আন্দোলনের নেতা, সেই বিএনপির 91 সংসদের এমপি ছিলেন, বাগমারার এমপি ছিলেন, এই যে বাংলাবাই যে এলাকার, উনার কথা যদি বলি আমরা, এরপরে আখতারুজ্জামান সাহেবের কথা বলি, আরও দুইজন এমপি যে বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে 96-এ, আমি নামটা ভুলে গেলাম, যে আওয়ামী লীগ সরকারে যোগ দিয়েছিল, বিএনপি থেকে নির্বাচিত হয়, তাদের ক্ষেত্রে হয়েছে। তারপরে রিসেন্টলি যেটা মুরাদ কিংবা গোলাম মোল্লা রনি, তারপরে গোলাম মোল্লা রনির ক্ষেত্রে হয়েছে, এবং সর্বশেষ আপনার লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে। লতিফ সিদ্দিকীর বিষয়টা একটু ভিন্ন, মানে এই আলোচনাটা আমরা ভুলে গেছি। এটা নিয়ে কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়েছিল বিষয়টা, স্পিকার, পার্লামেন্ট, নির্বাচন কমিশন, কোর্ট, এই সবগুলো মিলে যখন নির্বাচন কমিশন তার ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে যাচ্ছে, মানে তার সদস্যপদ বাতিল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল, ওই মুহূর্তে উনি নিশ্চিত হয়ে তখন গিয়ে উনি পদত্যাগ করেছেন। সুতরাং আইনে নর্মাল ইয়েতে নেই, কিন্তু লতিফ সিদ্দিকের কেসটা বিবেচনা করলে দেখা যায় যে বিচার আচার কোর্ট কাছারি হলে এটা হয়তো ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। কিন্তু জামাত যেটা করেছে, তারা ইলেকশন কমিশন এবং ইয়েকে জানিয়ে দিয়েছে, কিন্তু সংবিধান অনুযায়ী সরাসরি তার সদস্যপদ বাতিল করে দেওয়ার কোনো স্কোপ। যে আমি একটা প্রশ্ন, জামায়াত যে কাজটা করেছে, বহিষ্কার এবং সেই সাথে স্পিকার এবং ইসিকে চিঠি দেওয়া, এটা কি অন্যান্য দলের জন্য একটি এক্সাম্পল হলো নাকি অন্যান্য দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন? অবশ্যই অন্যান্য দল এতে চ্যালেঞ্জের মুখে পড়ছে। জামাত দ্রুততার সাথে, আমি বলবো এটাকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে তারা দ্রুততার সাথে এই বিষয়টা মানে কংগ্রেজেন্সে নিছে এবং ইমার্জেন্সি মিটিং ডেকে তারকে বহিষ্কার করেছে, এবং এটা সংসদ স্পিকার এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। একটা দলের পক্ষে এর বাইরে তো কিছু করার নেই। আপনি করতে পারেন, জামাতের সমালোচনা করতে পারেন যে আপনার দলের এই 5 বারের এমপি, এত পুরানো প্রবীণ নেতা, তার যদি নৈতিক অবস্থা এমন হয় তাহলে এটা দলের রিফ্লেকশন। এই সমালোচনা কিন্তু পলিটিক্যালি হবে, সাধারণ জনগণের পাশ থেকে হবে, এটা কিন্তু জামাতকে ফেস করতে হবে। বাট জামাতের এই অংশটুকু, জামাত যে তড়িৎ পদক্ষেপ নিল এবং নেয়ার মাধ্যমে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে দিল, এইটা তারা ভালো কাজ করেছে, দ্রুত পদক্ষেপ নিয়ে। এবং অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সেখানেও তাদেরকে চাপের মধ্যে, অবশ্যই চাপের মধ্যে, অন্য রাজনৈতিক দলের কেউ যদি এরকম অপরাধ করে, তখন তারা যদি একই ধরনের পদক্ষেপ না নেয় তখন কিন্তু তারা প্রশ্নের সম্মুখীন হবে। এমন কি হয়েছে কিনা চাপের মুখে? বিশেষ করে আমরা দেখেছি ঘটনা, যখন ভিডিওটা ফুটেজটা যখন আসে, তখন তো বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক থেকে এটাকে এআই ভিডিও বা এটাকে হাইড করার অনেক চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে চাপের কারণে তারা কি আসলে বহিষ্কার করেছে? না, এটা চাপের বিষয় না। আপনি বলতে পারেন যে জনগণের আকাঙ্ক্ষা, মানুষ কি চাচ্ছে, জনগণ কিভাবে নিচ্ছে, এটাকে যদি আপনি চাপ বলেন তাহলে অবশ্যই জামাত খুব দ্রুত, কারণ মিডিয়াতে আপনি জানেন যে মেইন স্ট্রিম মিডিয়া এটা স্ট্রংলি এটাকে নেগেটিভলি এটাকে উপস্থাপন করেছে ভেরি ফার্স্ট ডেতেই। এবং শুধু তাই নয়, আমি যদি আমার পত্রিকার কথাও বলি, আমার দেশে আমরা কাজীর একটা ইন্টারভিউ নিয়েছিলাম এবং যেটা বেশ চাঞ্চল্য, উনি এক পর্যায়ে ইন্টারভিউতে স্বীকার করেছেন টেলিফোনিক কনভারসেশনে যে ওই দিনই, মানে মঙ্গলবার, সোমবারে ঘটনা ঘটছে, ওই দিন রাত্রেই তার কাছে টেলিফোন করেছেন গাজী নজরুল ইসলাম সাহেব এবং টেলিফোন করে কিছু ইনফরমেশন দিয়েছেন যে এইভাবে একটা কাবিন রেডি করো, এবং পরের দিন ওই কাবিন সই হয়েছে।
মানে যেদিন আমরা কথা বলছিলাম উনি সেই দিন রাত্রেবেলা বলছেন যে আজকে সকালবেলা এটা সই হয়েছে। তাতে বোঝাই যায় যে যখন ঘটনাটা ভাইরাল হয়ে গেছে তখন বিয়ে। তারপরে কাবিন সই হয়েছে। সুতরাং এখানে একটা মানে চাপ ছিল, অবশ্যই চাপটা বলতে যদি এটা বোঝেন এই চাপটা ছিল যে মানে মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, সো জামাত খুব দ্রুত এটা রিঅ্যাক্ট করছে এবং এটা আমি মনে করি যে এটা ভালো সিদ্ধান্ত। আমি একটু অ্যাড করি এটার সাথে একটু জাস্ট, আপনি যখন একটা দায়িত্বশীল পদে যাবেন তখন আপনার চলন বলন, আপনার পোশাক পরিচ্ছদ সবগুলোই কিন্তু মানুষ বিবেচনায় নেয়। সুতরাং আপনি যে জামাতের এই যে নেতা, আমি জামাত বলবো না, জামাত ব্যক্তি যদি উনি একজন এমপি জামাতের নেতা, তাকে নিয়ে যে প্রোপাগান্ডা হইল বা যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর আমি মনে করি যে নৈতিকভাবেই ওনার নিজের থেকেই পদত্যাগ করা উচিত। কারণ আমি বলি এটা একটা এক্সাম্পল হতে পারে যে পানিশমেন্ট কিভাবে নিতে হয় এবং নিজের নৈতিক স্খলনের কারণে নিজে চলে যাওয়া, এটা একটা বার্তা হতে পারে। তো আমি মনে করি যে রিকোয়েস্ট করা হয়েছে, হ্যাঁ, কারণ আপনি যেমন ধরেন এই যে আমি এখন টকশোতে আসছি, ইচ্ছা হলে আমি একটা লাল গোলাপ ফুল আলা শার্ট গায়ে দিয়ে আসতে পারতাম, আমার বাধা নাই, বাট মানুষ বলতো কি একটা শার্ট পরে গেছে। এই যে বিষয়গুলো এটা বিবেচনায় নেওয়া দরকার, কারণ আপনি যখন রেসপন্সিবল জায়গায় থাকবেন তখন কিন্তু আপনার পিছনে সার্ভিলেন্সে থাকবে, আপনার পিছনে নানান ফিল্ড কাজ করে, নানান সেক্টর কাজ করে, সব কিছু বিবেচনায় নিয়ে আপনাদেরকে চলতে হবে। এখানে আমি একটা ছোট্ট জিনিস রাজাক ভাই আপনার এটাতে অ্যাড করি, দেখেন আপনি যখন জনপ্রতিনিধি হয়ে গেলেন তখন কিংবা রাষ্ট্রে কোনো দায়িত্বে গেলেন তখন কিন্তু আর পার্সোনাল বিষয় থাকে না, সবগুলো কিন্তু রাষ্ট্রীয়। এবং এটার একটা ইউনিক এক্সাম্পল হতে পারে, যেমন আমাদের আপনি ট্যাক্স ফাইল কিন্তু পত্রিকায় প্রকাশ করতে পারবেন না, কিন্তু যিনি সংসদ সদস্যতে দাঁড়াচ্ছেন ওনার এটা ওপেন, আপনার কি সম্পত্তি আছে, কি টাকা আছে, কি বাড়ি আছে, আপনার বউ বাচ্চা সমস্ত ইনফরমেশন কিন্তু পাবলিক। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যখন জনপ্রতিনিধি হয়ে যাবেন, যখন রাষ্ট্রীয় দায়িত্বে থাকবেন, তখন আপনি আর একেবারে ব্যক্তি থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ আবিনা রাজ্জাকি। আমার একটা প্রশ্ন, সেটি হলো প্রশ্নটা এরকম যে আপনি বলার চেষ্টা করছেন 95 থেকে 96% আমাদের দেশ মুসলিমের দেশ, সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম তো ইসলামী আন্দোলন করে। এই যে জামায়াত ইসলামের নেতাদের মধ্যে এই নৈতিক স্খলন, এই যে স্খলন যেটা হলো, এটার কারণে ইসলামের ক্ষতি তারা হচ্ছে কিনা এটা শোনেন, ইসলাম তো একটা ইতিহাস না, ইসলাম তো একটা পাঠ্যপুস্তক XYZ লিখছে তা না যে এখন একজন স্বাধীনতার ঘোষক এই বইতে লেখা আছে, আবার কয়েকদিন পর লেখলেন আর এক বইতে স্বাধীনতার ঘোষক। একই ব্যক্তি পার্লামেন্টে দাঁড়াইয়া বলছিল বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, সেই ব্যক্তি দ্বারা এবার কয়েকদিন আগে বলছে জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। এই যে বিষয়, ইসলাম তো তা না, ইসলাম একটা কনস্ট্যান্ট জিনিস, এটা তামাশা না। ইসলামের সাথে ওনার সম্পর্ক কী? ইসলামের সাথে ওনার আমার সম্পর্ক কী? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আপনি ফলো করতে পারলে করবেন, না করতে পারলে না করবেন, সেটা তো অন্য চ্যাপ্টার। এইটার সাথে ইসলামের সম্পর্ক কী? আবার যদি আপনি মুসলমান ক্লেম করেন, ইউ আর বাউন্ড বাই দ্য হোলি কোরআন। আমার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনি জামাত ইসলাম করে সেটা আপনি আলোচনা করতেছেন ধর্মীয় সংগঠন, বাদ দেন আপনি বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন, অন্য কোনো দল, আপনি তো মুসলমান। ইফ ইউ আর এ মুসলিম ইউ আর বাউন্ড বাই হাদিস অ্যান্ড কোরআন। এখানে তো আমার জামাতের দরকার নেই, ইউ আর বাউন্ড বাই হোলি কোরআন অ্যান্ড হাদিস। সুতরাং আপনি ব্লেম দিতে পারবেন না ব্যক্তির উপর ইসলাম নির্ভর করে। নো, আরেকটা জিনিস বলি, আপনি এখন বলতেছেন যে মিস্টার এক্স উনি, আমি অন্য এক্সাম্পল দিব না, আমরা সামনে আছি, উনি একজন কট্টর মৌলবাদী লোক, উনি জামাত ইসলামের একটা লোক, উনি ইসলাম করে ইত্যাদি ইত্যাদি, এটা কট্টর অপরাধ, ভালো কথা। ফলোইং ডেতে সে বাড়ি গিয়ে অ্যালকোহল খাইতেছে, তখন আবার বলে আল্লাহ হুজুরে অ্যালকোহল খায়। এর কোনটা করবে সে? আমি যদি প্রগতিশীল হইতে চাই যে কালকে অ্যালকোহল খাবো, তখন কিন্তু আবার কি বলে হুজুরে অ্যালকোহল খায়। এটা মানে কি? এটা মানে কিছুই না। মানেটা হচ্ছে আপনি বোঝেনই না কি নিয়ে রাজনীতি করতেছেন। জামাত ইসলামী কি নিয়ে রাজনীতি করে বা আমি জানি না তারটা, কিন্তু অন্য যারা তিরস্কার দিচ্ছে অ্যাজ এ মুসলিম, আমি আবারও বলছি, আপনি মানতে পারেন কি মানতে পারেন না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, বাট ইফ ইউ ক্লেম দ্যাট ইউ আর এ মুসলিম, ইউ আর বাউন্ড বাই হোলি কোরআন অ্যান্ড হাদিস, সে যে ধর্মেরই হন, মানে ইসলাম ধর্মের যদি হন। জি, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ছোট্ট একটি প্রশ্ন রয়ে গেছে জাহিদ চৌধুরীর কাছে। আপনাদের আমার দেশে একটি পত্রিকা একটা নিউজ হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না, এরকম একটি রিপোর্ট আমার দেশে এসেছে। আপনারা যাচ্ছেন না, আগের রিপোর্ট ছিল, আর আজকের কিন্তু আরেকটা রিপোর্ট আছে যে আমন্ত্রণ পেয়েছেন অন্য একটা অনুষ্ঠানে বিমস্টেকের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে। জি, মানে যাচ্ছেন না, এই তথ্যটা কতটা সত্য, মানে কোনো কি কারণে যাচ্ছেন না বলে মনে হয়? আচ্ছা দেখেন, এটা আজকের অনুষ্ঠানের যে দাওয়াত যেটা প্রকাশ হয়েছে এবং আজকে অনলাইনে এই মুহূর্তে আছে, তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন, এটা হলো একটা অনুষ্ঠান, ব্রিক্সের সম্মেলন। তো এইটা তো থাইল্যান্ডের, এর আগেও আমরা দেখেছিলাম যে মোদির সাথে বৈঠক হয়েছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয়েছে। তো এইরকম ভিজিট, যেমন আপনার প্রধানমন্ত্রী হয়তো
আপনার আমেরিকা সফরে যাবেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে। বাট আমরা যে রিপোর্টটা করেছি বাইল্যাটারাল ভিজিট, যেটা ফর্মাল অফিসিয়াল, যেখানে একটা জয়েন্ট কমিউনিকের ব্যাপার থাকে, অ্যাটলিস্ট একটা জয়েন্ট স্টেটমেন্টের ব্যাপার থাকে, ফর্মাল একটা বিভিন্ন মিটিং হয়, চুক্তির কিছু বিষয় থাকে, এজেন্ডা থাকে, কিছু এগ্রিমেন্টের বিষয় থাকে, সেইটা খুব এটা নিয়ে তো ব্যাপক আলোচনা হয়েছে। আপনি জানেন যে প্রথম সফরটা কোন দেশে হবে, এবং ভারতের পক্ষ থেকে ভারত কিন্তু ফর্মালি ওই ইনভাইটেশনটা, আজকে যে ইনভাইটেশন নিউজ এই মুহূর্তে অনলাইনে ঝুলছে, তার অনেক আগে এই মিস্টার মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব, বাংলাদেশে এসে তারেক রহমানের কাছে ফর্মালি ওই চিঠিটা হ্যান্ড ওভার করে গিয়েছিলেন, তার ভারত সফরের আমন্ত্রণপত্র। এটা প্র্যাকটিসে তাই হয়, যখন আপনি ফর্মাল ভিজিটের কথা বলবেন, ফর্মাল একটা ইনভাইটেশন পাঠাতে। কিন্তু তারেক রহমান সাহেব বলেননি যে যাব, উনি যাবেন না সেই কথাও কখনো বলেননি, কিংবা আমাদের রিপোর্ট